সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে। আমাদের আজকের বিষয় পুলিশের সংস্কার কোন পথে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী, সদস্য পুলিশ সংস্কার কমিশন, সাবেক অতিরিক্ত সচিব। এছাড়াও রয়েছেন জনাব খান সাইদ হাসান, পিপিএম, ডিআইজি অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ জারিফ রহমান, গবেষক ও শিক্ষার্থী প্রতিনিধি, সদস্য বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশন। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুকে দেখতে লগ ইন করুন facebook.com/ATN বাংলা অনলাইনে। আমি প্রথমেই শুরু করব জনাব খান সাইদ হাসান আপনাকে দিয়ে। আমরা জানি যে পুলিশের এই সংস্কারের বিষয়টা বাংলাদেশের স্বাধীনতার পর আরও বেশ কয়েকবার আলোচনা হয়েছে, কিছু উদ্যোগও নেওয়া হয়েছিল। পুলিশ খুব পুরনো কিছু আইন, ব্রিটিশ পিরিয়ডের, সে আমরা বলতে পারি পুলিশ আইন 1861-র কথা, অথবা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটা 1943-এর কথা, এছাড়াও আরও বেশ কিছু আইন দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয় বা চালিত হয়। আবার একই সাথে আমরা যদি স্কলারলি ফিল্ডে যে ফ্রেমওয়ার্কগুলো দেখি, যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিলেও পুলিশের রিফর্ম বা পুলিশকে কাজ করানো হয়, সেখানে যেমন আমরা দেখি মানবিক পুলিশের কথাটা নিয়ে আলোচনা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন স্কলারলি আলোচনায় পুলিশের দক্ষতা নিয়ে আলোচনা হচ্ছে, দুর্নীতিমুক্ত পুলিশ ব্যবস্থার কথা হচ্ছে, বিশেষ করে ইন দ্য কনটেক্সট অফ ডেভেলপিং কান্ট্রিজ। আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশে কাজ করার, আপনি পুলিশকে যেভাবে দেখেছেন, আপনার সার্বিক অভিজ্ঞতায় আপনার মনে হয় যে কোন কাঠামোটাকে কিভাবে মাথায় রেখে এই সংস্কার কার্যক্রমটা পরিচালিত হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকেও। হ্যাঁ, আপনি যেটা বললেন ব্রিটিশ উপনিবেশিক আমলে এই আইনটা, কিন্তু তারপরেও এই আইনটা তারা তৈরি করেছিল কিন্তু 103 বছর স্টাডি করে। কীরকম? 1757 সালেই তো আমাদের স্বাধীনতা, বা বাংলাদেশে ব্রিটিশরা আসে, আনুষ্ঠানিকভাবে তারা রাষ্ট্র ক্ষমতা বা পরিচালনা করে। আপনি দেখেন 1757 থেকে 1857 পর্যন্ত, অর্থাৎ আমরা যে অনেকে সিপাহী বিদ্রোহ বলে, বাট আমরা বিপ্লব বলি, ওই 100 বছরের মধ্যে কিন্তু ব্রিটিশ কোনো আইন করার চিন্তাও করেনি। ক্রিমিনাল ল, অন্য ল হয়েছে কিনা আমার জানা নেই, বাট কোনো ক্রিমিনাল ল তারা এই 100 বছরে করেনি। সিপাহী বিপ্লব যখন তারা কোনোভাবে থামাতে পারলো, তখন তারা ভাবলো যে না, এইভাবে অর্থাৎ ওই 100 বছরে আমার ধারণা যে ওরা যেটা মুখ দিয়ে, হোয়াইটরা যেটা বলতেন, ব্রিটিশ যারা আমাদের সাদা চামড়া যারা এখানে আসতেন শাসন করতে, তারা মুখ দিয়ে যেতে বলতেন সেটাই আইন হতো। তো যখন 1857 সালে দেখলো যে না, এখন আর মুখের কথায় কাজ হচ্ছে না, তখন তারা ওই 3 বছর ওই মানে লটাকে ফ্রেম করতে হয়তো 3 বছর তাদের সময় লেগেছে। 1860 সালে প্রথমে দণ্ডবিধি আইন হলো। দণ্ডবিধি আইনটা হলো যে তুমি এই অপরাধ করলে তোমার এই শাস্তি হবে, এইটা হলো দণ্ডবিধির আইন। তো এরপরে ঠিক আছে, আপনি আইন করলেন যে তুমি চুরি করলে তোমার আমি 7 বছর জেল দিব, তুমি মার্ডার করলে তোমাকে ফাঁসি দিব, কিন্তু আমি যদি যাকে আপনি দিবেন তাকে সে যদি না মানে, তাকে মানানোর জন্য সেই লটাকে তো এনফোর্স করতে হবে। তো এনফোর্স করার জন্য তখন তার 1 বছর পরে 1861 সালে পুলিশ অ্যাক্ট, যেটা দিয়ে পুলিশ বাহিনী একটা তৈরি করা হলো। ইয়াস, তখনও সেটার পুলিশ বাহিনীর তৈরিটা ছিল, তাদের মোটিভ বা ইন্টেনশনটা ছিল হলো যে এই দেশের মানুষকে শাসন করা, এবং শাসনের উদ্দেশ্যটা ছিল শোষণ করা। তারা তো এখান থেকে ট্যাক্স নিয়ে যেত, এটা ঠিক আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে তারা যে 103 বছর স্টাডি করে যে আইনটা করেছিল, যে রুলসটা করেছিল, আমরা মুখে যতই বলি যেটা উপনিবেশিক আইন ইত্যাদি ইত্যাদি, কোন আইন, খুব দু একটা ভেরি ফিউ সেকশনস ছাড়া প্রত্যেকটা আইন আমাদের দেশের মানুষের জন্য তারা ওই স্টাডি করে ওইভাবেই তারা করেছিল। আমরা যারা এখন বলি যে এই আইনগুলো উপনিবেশিক, তাহলে কোনটা সংশোধন করে কোনটা করতে হবে, এটা কিন্তু দেখবেন আপনি যারাই আমরা বলি এরকম খুব স্পেসিফিক কেউ কিছু বলে না। বরং আমাদের অভিজ্ঞতা হলো যে 2-3টা যেটা খুব কমন আইন আমি যদি বলি, 1874 সালের বিশেষ ক্ষমতা আইন, এটা কোনো অংশেই ব্রিটিশের উপনিবেশিক আইনের সাথে ভালো ছিল না, অনেক খারাপ ছিল। এবং সাম্প্রতিককালে এই যে আপনার এই যে ওই যে আইসিটি অ্যাক্ট, তারপরে আপনার ওই যে ডিএসএ যে অ্যাক্টগুলো করেছে, অর্থাৎ আমাদের দেশের শাসকরা যে আইনটা করেছে সেটা বরঞ্চ ব্রিটিশের সাথে অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় যে তারা ভালো করেনি।
ওগুলো তো সংশোধনের কোনো উদ্যোগ নেওয়াই হয়নি, আপনি যেটা বললেন 47 পরবর্তী বা 71 পরবর্তীতে নেওয়া হয়নি, বরঞ্চ আরও খারাপ খারাপ আইন দিয়ে করা হয়েছে। তো সেই জন্য আমি যেটা মনে করি যে এখন আপনি আইন চেঞ্জ করে সংস্কার করতে গেলে এটা একটা খুব লম্বা প্রসেস। আমাদের যদি তিনটা আপনি টার্ম নেন, একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তো শর্ট টার্মে আমাদের চিন্তা করতে হবে যে আগের যে ফ্রেমওয়ার্ক, যে লিগাল ফ্রেমওয়ার্ক যেটা আছে ওটার মধ্যে থেকে কিভাবে পুলিশকে সংস্কার করা যায় শর্ট টার্মে। তো এইটা আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন যে আমার অভিজ্ঞতা থেকে এবং আমার যতটুকু মানে অভিজ্ঞতা এবং পুলিশিং যে তার মানে মিস পুলিশিং বা ইল পুলিশিংয়ের যে সাফারিং, সেটার আমি একজন ওয়ান অফ দ্য ভিকটিমস। তো সেটা থেকে এই আইন, বিদ্যমান আইনের মধ্যে থেকেও সংস্কার করা সম্ভব যদি আমরা ওই আইনগুলো যদি প্রপারলি আমরা মানে বাস্তবায়ন করতে মানে আপনি বলছেন যে আইনে অত সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে মূলত প্রয়োগে। রাইট। তার কারণ হলো যে আপনি দেখেন, আমরা যদি এই যে অনেকে বলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া করতে হবে, অমুক ছাড়া করতে হবে, আপনি একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অধীনে কোন মেশিনারিজটা নাই গভর্নমেন্টের। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র পুলিশকে আলাদা করে আপনি এটা এই চিন্তাটায় ভাবনার জন্যে আমার মনে হয় যে 71 পরবর্তী থেকে যতবার সংস্কার করা হয়েছে সকলের প্রথম কথা ছিল যে রাজনীতি মুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। এটা যেহেতু বাস্তবে এটা কখনোই সম্ভব হয়নি একটা গণতান্ত্রিক দেশে। মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদীটা কিভাবে? মধ্যমেয়াদী যেটা বললেন যে আমাদের আইন সংশোধন করে তারপরে আমাদের মানুষের জনগণের যে আপনার যে মেন্টাল যে অবস্থা, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন এবং সোশ্যাল কন্ডিশন যেটা বললাম, তো সেটা আমরা যদিও বলি, আমরা ওই ব্রিটেনের পুলিশের কথা বলি, উন্নত দেশের কথা বলি, তো সে দেশের মানুষ, সে দেশের অর্থনীতি, সোশিও ইকোনমিক কন্ডিশন তো আমাদের মতো না। দেন আমার যেটা সেটা হলো যে শর্ট টার্মটা নিয়ে যদি আমরা বলি, শর্ট টার্মটাতে হলো যে দেখেন আমরা রেসপন্সিবিলিটি, যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারাই যে অবস্থা থেকে কাজ করে, এটা কিন্তু ক্ষমতা না, হ্যাঁ, এটা তার দায়িত্ব। তো এই দায়িত্বটা যাতে সে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই জন্য তাকে কিছু ক্ষমতা দেওয়া হয়। হ্যাঁ, তো সেই দায়িত্বটাকে যদি আমরা মানে একদম আপনার মানে ইয়ার্ডিস্টিক ধরে যদি ওই দায়িত্বকে কতটুকু পালন করলো, কে কতটুকু করলো না, এই পালন না করার ক্ষেত্রে তার আসলে তার মানে সদিচ্ছাটা কতটুকু ছিল আর কুইচ্ছা, যেটা কারণে লতে বলি ম্যালাইস ইন্টেনশন কতটুকু ছিল, এইটাকে নিরূপণ করে যদি আমরা বেসলাইন ধরে শুরু করি, তাহলে আমার ধারণা যে অন্তত 80% প্রবলেম মানে এখন যে জনগণের যে এক্সপেকটেশন বা আমাদের যে এক্সপেকটেশন, সেটা 80% ফুলফিল করা সম্ভব। এছাড়াও যেমন ধরেন 16 বছরের আলোচনাটা তো আমরা করি খুব প্রাসঙ্গিক, কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকে আমরা পুলিশের যে জায়গাগুলো দেখেছি বা যেগুলো বিভিন্ন স্টাডিতে এসছে, যে দ্য অ্যাটিচিউডটা কখনোই কিন্তু সেইভাবে পিপল ওরিয়েন্টেড ছিল না। এখন অনেকেই বলতে পারে বা বলে, যেটা আলোচনা যে ঔপনিবেশিক আমলের আইন যেগুলো আমরা আলোচনায় শুনি, অনেক পুলিশ কর্মকর্তাও বলেন ব্রিটিশের তৈরি আইন এইভাবে এসছে, পুলিশকে তো আসলে মূলত তৈরি করা হয়েছিল তাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য, সেইভাবে আমাদের কাঠামোগত বা মানসিকভাবেও সেই চর্চাটা হয়নি। আমরা সর্বসময় দেখেছি যে একটা ডিফারেন্ট, মানে আপনি একটা থানায় যাচ্ছেন, একটা ডিফারেন্ট অ্যাটিটিউড। আমরা বহুভাবে সেটা তারা যখনই কথা বলেছি ব্যাখ্যা দিয়েছে যে আমাদের কাজের প্রেশার বেশি, লজিস্টিক কম, দিস অ্যান্ড দ্যাট, দেয়ার আর সো মেনি রিজনস। এই যে জায়গাগুলো, যে মানসিকতার যে পরিবর্তন, এটা কি শুধুমাত্র কি আপনার মনে হয় যে রাজনৈতিকভাবে ব্যবহার না করলেই সমস্যাটার পুরোপুরি সমাধান হয়ে যাবে? রাজনৈতিক শুধু না, আপনি আপনি যদি রাজনৈতিক শব্দ না, আপনি ইনফ্লুয়েন্সিয়াল লোকদের মানে পার্সনদের যদি আপনি ইনফ্লুয়েন্সটা কমাতে পারেন, যে বিজনেস কমিউনিটি কিন্তু একটা ফ্যাক্টর। আমরা যদি সিভিল সার্ভিসে আসেন, মানে সিভিল ব্রোকার যেটা আমরা যে সিভিল সার্ভিস যেটা বলতে যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বলি, সেটা একটা, তারাও কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। সেম ইজ দ্য মিলিটারিও একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। তো এখন বিষয়টা হলো যে পুলিশের কাছ থেকে আমরা যে সার্ভিসটা আশা করি সেইটা আসলে আমিও নিজেও স্যাটিসফাইড না, কিন্তু এটার জন্য যে আপনার মোটিভেশন বা যে ট্রেনিং এভাবে করার কথা ছিল ওইগুলো তো এভাবে হয়নি। তবে এই আমাদের ক্রস সেকশন অফ পিপল থেকেই, যেহেতু আগে একটা সময় ছিল আপনার এসপি ডিসি এরা হোয়াইটরা আসতো, আর যেমন ধরেন আমি জেলখানার উদাহরণ দিয়ে বলি, জেলখানাতে জেল সুপার, জেলার, ডেপুটি জেলার এবং ওদের যে নর্মালি আছে, জেলার সাহেবকে সুপার সাহেবকে, জেল সুপারকে বলা হয় সুপার সাহেব, জেলার এবং ডেপুটি জেলারকে বলা হয় বাবু।
আর ওই যে যার নিচের যারা তাদেরকে বলা হয় মিয়া সাহেব। মানে এই যে ব্রিটিশ আমাদের, এটা আমি অ্যানালাইসিস করেছি। তার মানে আপনি যদি নামের দিক থেকে দেখেন, তার মানে এই লোকগুলো হতো বাংলাদেশের নেটিভরা, যারা মিয়া সাহেব হতো। আর জেলার বাবু, ডেপুটি জেলার বাবু হতো যারা ওই মধ্যে, না ব্রিটিশরা না, যারা আপনার ওই ক্লাসের মধ্যে একটা লেখাপড়ায় যারা একটু আগানো ছিল। তো ওই সময় তো বিভিন্ন কারণে এটা একটা অনেক বড় মানে ইয়ে হয়ে যাবে যে মুসলমানদের চাইতে তো হিন্দুরা লেখাপড়ায় এগিয়ে ছিল। এটার জন্য মুসলমানরা কিছুটা দায়ী, বিকজ ইংরেজি শিখলে ওগুলো আছে, হ্যাঁ, তো এটা একটা কারণ আছে, হ্যাঁ। তো যার ফলে এই দেশের লোকজনের মধ্যে শিক্ষিতরা কম্পারেটিভলি নন মুসলিমরা ছিল, যাদেরকে বাবু বলে ডাকা হতো। আর সুপার কিন্তু সবসময় ব্রিটিশরাই হইতো, যার জন্য তাদেরকে সাহেব বলা হতো। সেম ইজ দেখে ডিসি এবং এসপি বা ওরাও কিন্তু ওই সাহেবরাই হতো। তো ওই যে আমি আনছি নিচের লোকদের থেকে, মানে এই ক্লাস থেকে, এবং এদেরকে দিয়ে আমি এনফোর্স করাচ্ছি, আদেশ দিচ্ছে হলো ওই বাবুরা বা সাহেবরা, কিন্তু প্রয়োগটা করছে ওদের। প্রয়োগটা তো ধরেন খাজনা দিতে পারছে না যে কৃষক, সে তো নিরুপায় হয়ে অপারগ হয়ে পারছে না, তার কাছ থেকে জোর করে আনতে হলে তার হয় খাজনা দিতে পারে, গরু নিয়ে আসবে, না অন্য কিছু নিয়ে আসবে। এই যে ব্রুটালিটি, বল প্রয়োগ মানে আপনি বল প্রয়োগ করতে যে ব্রুটালিটিটা দেখা, এইভাবেই ওদের ট্রেনিং এবং মোটিভেশনটা ছিল। তো সেটাই, তবে এখন ইদানিং এত কমে গেছে কেন, এখন তো সব ক্লাসেই আমাদের দেশের ছেলেরা, ছাত্ররাই আসছে। তো এইটা আমি পলিটিক্যালি হয়ে বলছি না, গত 16 বছরে এই জিনিসটা থেকে এদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল। এর আগেও যে খুব আইডিয়াল সিচুয়েশন ছিল তা না, বাট যে সে আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের কথা মতো যে পরিস্থিতিটা এত অসহনীয় ছিল না, হ্যাঁ। কিন্তু এই গত 16 বছরে আমাদের মানে ট্রেনিং বলতে কোনো কিছু হয়নি। তাদেরকে প্রফেশনাল, আমাদের যা বিশেষ করে আমরা ক্যাডার সার্ভিসে যারা আমরা জয়েন করেছি, তাদেরকে ধরে নেওয়া হয় তারাই হলো আপনার পলিসি মেকার হবে তাদের সেই ডিপার্টমেন্টে। তো তাদেরকে যেভাবে, এবং আমরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসছি, কেউ ম্যাথমেটিক্স থেকে, কেউ আর্টস থেকে, কেউ সায়েন্স থেকে ইত্যাদি। তো তাদেরকে যে ওই ডিপার্টমেন্টের জন্য যে গ্রুপ আপ করে তৈরি করা, এই জিনিসটা আসলে গত 16 বছর হয়, যার ফলে আরও ম্যাসাকার হয়ে গেছে। আচ্ছা, জনাব মোহাম্মদ হারুন চৌধুরী, আপনি তো পুলিশ সংস্কার কমিশনে কাজ করছেন সদস্য হিসেবে। প্রাথমিকভাবে যেটা বলছিলাম যে জনাব খান সাঈদ উনি তো একটা ব্যাখ্যা দিলেন বা বর্ণনা দিলেন। আপনারা যখন কাজ শুরু করেছেন সেখানে আমরা দেখেছি শুরুতে বিভিন্ন জটিলতা, এটা 1 মাস চলে গেছে, পত্রিকাও রিপোর্ট হয়েছে যে শুধুমাত্র প্রথাগত কাজগুলো হচ্ছিল, দিস অ্যান্ড দ্যাট বা রুটিন মিটিং। আপনারা কি কোনো ফ্রেম মাথায় নিয়েছিলেন কি না, যে এটা যেমন শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম তো একটা রয়েছেই, যে পুলিশকে কি আমরা মানবিক পুলিশের দিকে বেশি জোর দিব, নাকি দক্ষ পুলিশের দিকে জোর দিব, নাকি দুর্নীতিমুক্ত পুলিশ? কারণ সব কিছু একসাথে করতে গেলে হয়তো মুশকিল হবে। তো এই যে শর্ট টার্ম, লং টার্ম বা মিডিয়াম টার্ম বলছি, এখানে আপনাদের চিন্তা ভাবনাটায় কোনো কিছু রয়েছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা কাজ শুরু করেছি 6 অক্টোবর থেকে। তো ভার্চুয়ালি প্রথম দিক থেকে আমরা একটা ফ্রেমওয়ার্ক মাথার মধ্যে আনার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এগোবো কীভাবে। তো সেটা করতে গিয়ে আমরা প্রথমেই একটা জনমত জরিপের চেষ্টা করলাম, কেমন পুলিশ চাই, এবং সেটা আমরা 30 অক্টোবরের মধ্যে আমরা এটা ছেড়ে দিলাম, এবং সেটাতে আমাদের বেশ একটা ভালো রেসপন্স আসলো। সেখানে আমরা কিন্তু তাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা কেমন সংস্কারের পরে কেমন পুলিশ দেখতে চান। সেখানের মধ্যে তারা মানে বেশ কয়েকটা জায়গার মধ্যে তারা খুব জোর দিয়েছে। তার মধ্যে প্রথমটা হলো রাজনীতিমুক্ত পুলিশ, রাজনীতির প্রভাব, যেটা সবসময় বলে আসা হচ্ছে। আর এরপরে তারা যেটা বেশি জোর দিয়েছে সেটা হচ্ছে যে আইনের প্রতি অনুগত, যে কথাটা একটু আগে আসলো, যে আমরা বারবার আইনটা পরিবর্তন করতে চাচ্ছি, কিন্তু আইনের প্রয়োগ অনুগত, মানে পুলিশ কতটুকু অনুগত আইনের প্রতি, সেটা একটা বিষয় এখন সন্দেহের দোলায় দুলছে যে আসলে আইনটা ঠিকমতো প্রতিপালন পুলিশের তরফ থেকে হয় না। সেটা হচ্ছে 86.2 পয়েন্ট, আর ওটা হচ্ছে 86.7 পয়েন্ট। এরপরে থার্ডটা তারা যেটা জোর দিয়েছে সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত। এই 3টা বিষয় আমাদের এখানে উঠে এসছে। তো সেদিক থেকে আমরা যেহেতু আমাদের যে পুলিশ কমিশনটা হয়েছে সেটা একটা আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার যে বিষয়টা, যে মানুষের চোখের সামনে ভাসছে যে কি অমানবিকভাবে
ছাত্রদের প্রতি গুলি করা হলো। তো এই বিষয়গুলির থেকে আমরা জোর দিয়েছি, সেটা হচ্ছে যে পুলিশের মধ্যে মানবিক গুণাবলী কিভাবে আনা যাবে, কিভাবে। ম্যাম, আপনি বলছেন প্রথমটা ছিল রাজনীতিমুক্ত, দ্বিতীয়টা মানবিক, না, দ্বিতীয়টা হচ্ছে আইনের প্রতি অনুগত। হ্যাঁ, এবং তারপরে তৃতীয়টা তারা হচ্ছে দেখতে দুর্নীতিমুক্ত। মানবিক বিষয়টা যেহেতু সাম্প্রতিক একটা ইভেন্টের মাধ্যমে এসছে, যে কারণে মানবিক বিষয়টা তারা উত্তর দিয়েছে, সেটা আছে হয়তো 4-5 কলামে আছে, কিন্তু এই 3টা জায়গার মধ্যে তারা খুব জোর দিয়েছে, যেগুলি প্রায় 75%-এর উপরে। তো সেদিক থেকে যদি আমরা দেখি তাইলে আমাদের জোর দিতে হচ্ছে এগুলো। তো কিন্তু আমরা এই আন্দোলন পরবর্তীতে আমরা পুলিশের মানবিক গুণাবলী, কিভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে কিভাবে তারা কাজ করবে, এটা স্পর্শকাতর একটা জায়গা। তো সেই জায়গার মধ্যে আমরা জোর দিয়েছি, এবং জোর দেওয়ার ফলে আমরা মোটামুটি তাদেরকে কিছু প্রশ্ন করেছিলাম যে এই মানবিক দিক থেকে আপনারা কীরকম চান। তো তারা রেসপন্স করেছে যে পুলিশের মানবিক গুণাবলী, মানবাধিকার যদি লঙ্ঘন করে পুলিশ, তাহলে তাকে কঠোর সাজা দেওয়া হোক, এটা আসছে। তো এখন কথা হচ্ছে আমরা পুরোপুরি জিনিসগুলি আমরা কয়েকটা ক্ষেত্রকে আমরা দিচ্ছি, মানে জোর দিচ্ছি। তার মধ্যে এই মানবাধিকার তো আছেই, এবং আমরা আরও কয়েকটা জিনিস দিচ্ছি, সেগুলো হচ্ছে আইনের কতগুলো মানে অপসংস্কৃতি যেগুলো শুরু হয়ে গেছে, সেগুলোকে কিভাবে রোধ করা যায়। বিশেষ করে গায়েবী মামলা আর এই যে আপনার ভুয়া মামলা, সেটা যে একটা অপসংস্কৃতি আপনারা দেখেছেন যে বিগত আমলে, মানে কেউ নাই, ঘটনা নাই, কিচ্ছু নাই, মামলা একটা হয়ে গেছে, লোকজন আসছে, ইভেন অনেকে সেখানে উপস্থিত ছিল না, কেউ হয়তো বিদেশে ছিল, অনেকের নামে ওইখানে এফআইআর হয়েছে, অথচ তারা আমরা এখনো কিন্তু দেখছি, মানে 5ই আগস্ট পরবর্তী সেই ধারাটা কিন্তু এখন অন্যভাবে একটা পক্ষ খুব চমৎকার ভাবে কাজে লাগাচ্ছে। তো এই বিষয়গুলিকে আমরা আসলে অ্যাড্রেস করতে চেষ্টা করেছি। একটা জিনিস একটু জানতে চাইবো প্রসঙ্গক্রমেই, যে পুলিশকে এটা করলে শাস্তি দিবে, এই দিবে, ওই দিবে, এটা একটা দিক, কিন্তু আমরা জানি যে প্রাপ্তিরও একটা জায়গা থাকে। জি, তো জনগণ কি সেই জায়গাটা কি আলোচনা করছে, বা আপনারা কি জানতে চাইছেন ভালো কাজ করলে পুলিশ? আমরা জানতে চাইছি, বিশেষ করে যে পুলিশকে উৎসাহিত করার জন্য আমরা ওইখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনারা পুলিশের যেই অর্জিত পয়েন্ট দেওয়ার জন্য, যে একজন পুলিশ যদি মানবিক দিক থেকে ভালো কাজ করে এবং তাকে মানে প্লাস মাইনাস অর্জিত পয়েন্ট যদি তার বেশি হয়, তাহলে তাকে পুরস্কৃত করা হোক। আর তার যদি অর্জিত পয়েন্ট যদি কম হয় বা না থাকে, সে মানবাধিকার লঙ্ঘনের কাজ করে থাকে, তাহলে তাকে সেখানে শাস্তির আওতায় আনা হোক। আমরা দেখেছি যে সবসময় খালি আমরা পুলিশের শাস্তি দিতে চাই, কিন্তু তাকে যদি উৎসাহিত করতে হয় তাহলে তো মানবিক দিক থেকে তাকে দেখতে হবে। সেই বিষয়টাও কিন্তু রেসপন্স করেছে, মানে উত্তরদাতারা অনেকেই বিশেষ করে বেশ ভালো রেসপন্স করেছে যে হ্যাঁ, এই জিনিসটা করা হোক। এটাও আমরা সুপারিশের মধ্যে আনার চেষ্টা করেছি। এছাড়া আরও কয়েকটা বিষয় আছে যে কিছু ইনস্টিটিউশন আমাদের দেশে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু আসলে ভার্চুয়ালি সেগুলির মধ্যে আইনের ক্ষমতা নাই। তার মধ্যে একটা হচ্ছে মানবাধিকার কমিশন। 2009 সালে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন হয়েছে, কিন্তু মানবাধিকার কমিশনকে আসলে এই ফোর্সের বা আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়নি। এই ক্ষমতা না দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটা একটা ছোট জগন্নাথের কথা। মানে একটু বলছি, যেমন আমার নিজের গবেষণা, পিএইচডি গবেষণার অভিসন্দর্ভে হচ্ছে মানবাধিকার কমিশনের উপর। তো সেখানে আমরা যেটা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের কোনো সদস্যের যদি শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য তাদেরকে অবগত করা হয়েছে, 1 বছর হয়ে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উত্তরই দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনই বোধ করেনি যে এই ধরনের অভিযোগ আসতেই পারে, সে উত্তরই দেয়নি। তো সেই সকল ক্ষেত্রে মানবাধিকার কমিশন কিন্তু আস্তে ধীরে ধীরে ডিমোরালাইজড হয়েছে। হ্যাঁ, ওই যে আইনের মধ্যে যেটা করা হয়েছে 18 নম্বর যে সেকশনটা আছে, সেখানে বলা হচ্ছে যে যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী ইউনিফর্ম পিপল যদি কোনো রকম মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তাইলে সরকারের কাছে জানতে চাইবে যে সরকার এইরকম একটা আমরা পেয়েছি, এটা রেফার করবে, সরকার তরফ থেকে একটা জবাব দিবে, তারা সরকার তদন্ত করে।
জবাব দেওয়ার পরে সরকার যদি মনে করে সরকারের জবাবটাতে সন্তুষ্ট হয় মানবাধিকার কমিশন, তাহলে ওইখানে স্টপ। কিন্তু সরকারের জবাব থেকে যদি সন্তুষ্ট নাও হয়, তাইলে নিজস্ব কোনো রকম তদন্ত করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়নি। তো এই জিনিসটা তো একটা মানে তাকে সাংঘর্ষিক বিষয়। তো এইগুলোকে পরিবর্তন করার জন্য আমরা মানে মনে করছি যে এই জিনিসগুলো আরো আনা দরকার আমাদের পরিসীমালার মধ্যে। তো আমরা এই পর্যন্ত যে জবাবগুলি পেয়েছি সেগুলি 54 ধারা নিয়ে কি কোনো অবশ্যই 54 ধারা দিয়ে আমরা এসেছি। 54 ধারা এবং 167 ধারা যেটাতে রিমান্ড দেওয়া হয় এবং যেখানে নিয়ে টর্চার করা হয়, যেটা নিয়ে খুব, এবং এটা ইন্ডিয়া তো এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, বহু ঘটনা ঘটেছে। আমাদের দেশে ব্লাস্ট যেটা আছে, যে তারা মামলা করেছিল 1998 সনে, সেই মামলার থেকে আমাদের এই উচ্চ আদালত কতগুলো অবজারভেশন দিছে এবং কতগুলো ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশনগুলি মানে 6 মাসের মধ্যে প্রতিপালন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এইগুলো প্রতিপালিত হয় নাই। আপনি কি 54 ধারার কথা বলছেন? 54 ধারার কথা। সেখানে প্রায় 15টার মতো আদালতের নির্দেশনা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে কোনোটাই মানা হয় না। এগুলি তো হয় নাই। যেমন 54 ধারার মধ্যে উচ্চ আদালত 2 ধরনের নির্দেশনা দিয়েছিল। প্রথমটা হচ্ছে তারা সুপারিশ আকারে দিয়েছিল, সেখানে 54 ধারাকে রিকনস্ট্রাক্ট করার জন্য তারা একটা ছায়া ধারা কতগুলো সাজেস্ট করেছে যে এইভাবে এই ধারাটাকে সংশোধন করা যায়। আবার তারা বলছে যে শুধু এই যে আমরা এটা সুপারিশ করলাম, এটা এই নয় যে আমরা আপনাদের ডিরেক্টিভস দিতে পারি। উচ্চ আদালত থেকে ডিরেক্টিভস দিয়ে বলা হচ্ছে যে এখন থেকে এই এই জিনিসগুলো করতে হবে, যে কাউকে যদি ইন্টারোগেট করতে হয় তাহলে তাকে অ্যারেস্ট করার সাথে সাথে তাকে তার ইয়েকে জানাইতে হবে, তার আত্মীয়কে জানাইতে হবে উইদিন 1 আওয়ার 24 ঘন্টার মধ্যে, এবং তাকে কোর্টে চালান দিতে হবে। আচ্ছা, তাকে যদি রিমান্ডে আনা হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে মানে এমন একটা ইয়ের মধ্যে ইন্টারোগেশন রুমের মধ্যে করতে হবে। এই জায়গাটা একটা বড় কাজ হয়েছে আসলে, যে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রেরণ করা। সেটা আগে আমরা দেখেছি যে ডিরেক্টিভের আগে অনেক ব্যত্যয় হয়েছে, কিন্তু এখন খুব স্ট্রিক্টলি এটা মেইনটেইন করা। সেটা তো আসলে মানে সংবিধানে গিয়ে সংবিধানে বলা হচ্ছে যে কাউকে যদি অ্যারেস্ট করে তাকে সাথে উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে হাজির করতে হবে। তো সেটা করা হচ্ছিল না। 54 ধারার মধ্যে যে একটা অবারিত একটা ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার অপব্যবহারেই বেশি ব্যবহার, সেগুলো আসছে আমাদের ইয়ের মধ্যে, এবং সেগুলো আমরা কোর্টের ডিরেক্টিভস থেকে আমরা এগুলো খুব গুরুত্ব দিচ্ছি, যে যেহেতু কোর্ট অলরেডি ডিরেক্টিভ দিয়ে দিচ্ছে সেগুলি প্রতিপালন করাটাই উচিত। আসবো আবার আপনার কাছে জনাব জারিফ রহমান। এখানে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো গবেষণার সাথে যুক্ত রয়েছেন অনেক দিন। এই যে একটা জনমতের কথা আপনারা বললেন, এই জনমতের স্যাম্পলিংটা কতটা রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের ক্ষেত্রে, সেটা সেইভাবে নেওয়া হয়েছে কিনা? এজ গ্রুপ ভ্যারিয়েশন, জেন্ডার ভ্যারিয়েশন বা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিংয়ের যে জায়গাটা রয়েছে, এটা কি আমরা কি প্রতিনিধিত্বশীল বলতে পারি কিনা? ধন্যবাদ। তো জনমতের জায়গা থেকে যদি বলি, আমাদের রেসপন্স পড়েছে এরা 25,000-এর মতো আর কি। তো নাম্বারের দিক দিয়ে যদি বলি তাহলে আই উড সে এটা রিপ্রেজেন্টেটিভ। তবে হ্যাঁ, ডেমোগ্রাফির জায়গায় হয়তো যেহেতু জিনিসটা অনলাইনে ছিল, আমরা যদি ডোর টু ডোর যে স্যাম্পলিংটা মানে এটা কি আপনারা কোনো ফর্ম দিয়েছিলেন বা কি প্ল্যাটফর্মে এটা ওপেন করেছেন? হ্যাঁ, এটা হলো গুগল ফর্মের মাধ্যমে আমরা করেছি। হ্যাঁ, যাতে করে অ্যাক্সেসটা আমরা ওয়াইডার করতে পারি। আর একই সাথে আমাদের যেহেতু সময়টা লিমিটেড, হ্যাঁ, আমাদের লজিস্টিক্যাল লিমিটেশনও আছে, তো সব দিক দিয়ে আমাদের মনে হয়েছে যে অনলাইন থ্রুতে, গুগল ফর্মের থ্রুতে রেসপন্স কালেক্ট করাটাই সবচেয়ে মানে আমাদের জন্য বাস্তবিক হবে। এখন এই যে ফাইন্ডিংস গুলো এসছে এই জনমত জরিপের মাধ্যমে, আপনাদের আলোচনায় বা এখানে যেই সংস্কারটা করছেন সেখানে কতটা গুরুত্ব পাচ্ছে জনমত জরিপ? আচ্ছা, সো এই জায়গায় আসলে কতগুলো ব্যাপার আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে আর কি।
তো প্রথমত জনমত জরিপটা আমরা যখন করেছি তখন তো আমাদের কতগুলো ক্রাইটেরিয়া মাথায় ছিল যে জনগণ কি ধরনের পুলিশ দেখতে চায়, এবং হচ্ছে একই সাথে পুলিশকে কিভাবে অপারেট করতে দেখতে চায় আর কি। রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হলে কিছু তো প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে আর কি। এটা পুলিশ কমিশনের মাধ্যমে যাবে নাকি হচ্ছে স্থানীয় সরকারের আন্ডারে যাবে, তো এরকম কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তো আমরা জনমতের জায়গা থেকে জনগণ কি মনে করে, হ্যাঁ, তাদের যে স্পিরিটটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি আর কি। তো সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমাদের তো কিছু টেকনিক্যাল সুপারিশ দিতে হবে। যেমন হচ্ছে এটা যদি বলি যে পুলিশ এখন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী ডিরেক্টিভে সরাসরি অপারেট করবে নাকি একটা স্বাধীন কমিশনের আন্ডারে কাজ করবে। তারপরে হচ্ছে হলো পুলিশের যে আইনগুলো আছে সেই আইনগুলো কি আসলে জনমত জরিপের সাথে সাংঘর্ষিক না জনমত জরিপের সাথে ভালো মতো যায়, এই বিষয়গুলো আমরা এখন গবেষণা করছি, আমরা দেখার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যে এখানে আমি একটু যোগ করি যে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের দেশের শিক্ষার হার কত। দ্বিতীয়, আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের দেশে কত পার্সেন্ট মানুষের ইন্টারনেট অ্যাক্সেস আছে। মোবাইল দিয়ে আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারি, এবং আমরা অতীতের পুলিশের গবেষণায় দেখেছি যে আমি নিজে যুক্ত ছিলাম অনেকগুলো গবেষণায় যে পুলিশিংয়ের অনেক সার্ভিস পুলিশ তৈরি করেছে জনগণ জানেই না, এবং অনেক শিক্ষিত জনগণই জানে না যে পুলিশ এই সেবা দেয়। হ্যাঁ, অনলাইনে যে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করা যায়, তো সেখানে আমার যে প্রশ্নটার জায়গা বা উদ্বেগের জায়গা যে শুধুমাত্র অতীতের স্টাডিগুলোকে বাদ দিয়ে এই জনমত জরিপকে যদি মাথায় রাখা হয়, তাহলে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, অশিক্ষিত মানুষ, যেই আসলে পর্যদুস্ত হয় আইনের মার প্যাচে, তার ক্ষমতার একটা কেন্দ্রীভূত জায়গার কাছ থেকে প্রতিনিয়ত সে কিন্তু পর্যদুস্ত হয়। যে শিক্ষিত জনগোষ্ঠী বা যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বলি বা ধনিক শ্রেণী বলি, তারা তো একটা সুবিধা পেয়েই যায়। তো সেই জন্য ওই অতীতের যে স্টাডিগুলো রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় যেমন পুলিশিংয়ের জায়গায় বলেন, কনভিকশন রেটের কথা বলেন, অনেকগুলো স্টাডি কিন্তু হয়েছে। বাংলাদেশ পুলিশ কিন্তু কোটি কোটি টাকার গবেষণা করেছে এই বিগত 5-7 বছরে, যদিও সেগুলো নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তো সেই জায়গাগুলো আপনাদের মাথায় রাখার সুযোগ হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তো যে কথাটাই বললেন যে আসলে ইন্টারনেট এক্সেসের ব্যাপার বা শিক্ষার যে হারের ব্যাপার, সেই জায়গা থেকে তো আসলে জনমত জরিপ নিয়ে আমরা শুধু কাজ করলে আসলে একটু জিনিসটা একটা লিমিটেশনে চলে আসবে। তো সেই জায়গাটা অ্যাড্রেস করার জন্য আমরা যে প্ল্যানটা করছি যে আমরা কতগুলো ফোকাস গ্রুপ ডিসকাশনের আয়োজন করব, যেখানে হয়তো আমাদের একটা এক্সপার্ট প্যানেল থাকবে যাদের কাছ থেকে যারা হয়তো এই গবেষণাগুলোর সাথে যুক্ত ছিল, যারা হয়তো এই পুলিশ নিয়ে যেই আগে যে গবেষণাগুলো হয়েছে তাদের একটা ব্রড সেন্সে একটা নলেজ আছে যে আসলে কোন কোন জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত। তো ওইভাবে আমরা একটা ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি একটা 360 অ্যাঙ্গেল থেকে একটা ভয়েস নিয়ে আসার, একটা ভিউ নিয়ে আসার, যার মাধ্যমে আমরা চেষ্টা করব একটা কম্প্রিহেন্সিভ সুপারিশমালা প্রণয়ন করার আর কি। আরেকটু যদি আপনি আমাদের বলতেন যে আপনি তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এখানে রয়েছেন, তো শিক্ষার্থীরা খুব সংক্ষেপে যদি বলতেন যে শিক্ষার্থীরা মূলত তাদের চাওয়ার জায়গাটা কি এবং তথ্যটা আপনারা কিভাবে সংগ্রহ করছেন শিক্ষার্থীদের কাছ থেকে? হ্যাঁ, ধন্যবাদ। তো এই যে শিক্ষার্থীদের চাওয়ার জায়গাটা কি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার আগে যারা আলোচক বৃন্দ আছেন তারা বলছিলেন যে আসলে হয়তো পুলিশের যে আইনগুলো আছে সেই আইনগুলোকে কিভাবে ঠিক মতো কাজে লাগানো যায়, বা হচ্ছে পুলিশের এক্সিস্টিং যে প্র্যাকটিস গুলো আছে সেভাবে ঠিক করা যায়। তো আমরা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতির প্রেক্ষাপটটা কিন্তু এজ এ স্টুডেন্ট প্রতিনিধি আমার মাথায় সবসময় ঘুরে আর কি। এবং কমিশনে আমি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটা করেছি যে আমি দেখেছিলাম যে যেই ভাবে কাজটা আগাচ্ছে সেখানে হচ্ছে প্রেক্ষাপটের একটা জায়গা হয়তো গ্যাপ আছে। তো আমি শুরুতেই বলেছি যে আমাদের প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে আসতে হবে, যে স্পিরিটটা নিয়ে আমরা কাজটা শুরু করছি। তো ওই জায়গা থেকে যদি বলি যে গত জুলাই আগস্টে যা হয়েছে আমাদের সাথে, আমাদের
এখনো আমরা ওই ট্রমাটা ভুলতে পারিনি। এখন আমি পার্সোনালি 5 তারিখে আমি গুলির সামনে পড়েছিলাম, ওই ব্যাপারটা আমি সবসময় চোখে ভাবি। আমার এক ফ্রেন্ড, তার বিসিএস এর ভাইবা হয়েছে, তার বিসিএস এর রিটার্ন হয়েছে, তার প্রিলি হয়েছে, কিন্তু তার চোখে গুলি লাগার কারণে সে ভাইবা বা পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো কোনোটাতে অংশগ্রহণ করতে পারেনি। এই যে যে ট্রমা, এই যে যে ক্ষতটা আমাদের ভেতর তৈরি হয়েছে, এই ক্ষতটা তো হিল হতে সময় লাগবে। তো এই যে হিলিং এর পদ্ধতিটা হচ্ছে রিকনসিলিয়েশন। তো সেই রিকনসিলিয়েশনের প্রথম যে জিনিসটা হওয়া উচিত, যে আমরা এক্সপেক্ট করি যে পুলিশের এখন যারা কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে যে জুলাইতে যে ম্যাসাকারটা হয়েছে তারা সেটা অ্যাড্রেস করবে। এবং আমরা খুব হ্যাপি যে বর্তমান যে ডিএমপি কমিশনার আছেন এবং অ্যাট দ্য সেম টাইম পুলিশের যে আইজি আছেন, তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আর কি, যে পুলিশের যেই ভূমিকা ছিল জুলাই এবং আগস্টে, সেটার জন্য তারা ক্ষমা চেয়েছেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। তো আমরা চাই যে এই ঘটনাটা রিপিটেশন যাতে না হোক। একই সাথে অ্যাজ এ তরুণ হিসাবে যদি বলি, তরুণদের কিন্তু আসলে পুলিশের সাথে ইন্টারাকশন কখনোই খুব বেশি সুখকর বিষয় না। আমরা চেষ্টা করি যে পুলিশের সাথে যত কম ইন্টারাকশন আমরা মেনটেন করতে পারি। কেননা আপনি এরকম অনেকগুলো ঘটনা দেখবেন ফেসবুক ঘাটলেই, যে নির্জন রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, হুট করে 2জন পুলিশ সদস্য এসে তার পকেটে কিছু একটা ঢুকিয়ে দিয়ে বলে যে এই আপনার কাছে মাদক আছে, আপনাকে গ্রেপ্তার করলাম। হ্যাঁ, এরকম বহু আপনি পোস্ট দেখবেন আর কি। সো এই যে যে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশনের যে গ্যাপ, হ্যাঁ, আমাদের যে হেজিটেশনটা তৈরি হয়ে আছে আর কি, এবং এই গ্যাপটা আসলে কি কারণে তৈরি হয়েছে, আমরা কেন পুলিশের সাথে ইন্টারাক্ট করতে অস্বস্তি বোধ করি, সেই জায়গাটা আসলে নতুন করে ভাবার সময় এসেছে। এবং এখন আমি বলবো একটা অপরচুনিটি, যে জনগণের সাথে পুলিশের যে সম্পর্কটা আছে সেটাকে রিডিফাইন করার। হ্যাঁ, জি। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা ছাত্রদের কাছ থেকে কিভাবে ডেটা কালেক্ট করছি আর কি। তো এটার একটা ওয়ে হলো আমি নিজে কমিশনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, বিশেষ করে যেখানে আসলে সব ধরনের প্রতিনিধির মতামত প্রয়োজন, তো সেই জায়গাগুলো আমি চেষ্টা করি আমার যেই ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রয়েছে তাদের সাথে আলোচনা করে কমিশনে পরবর্তীতে জানানো যে ওকে ছাত্রদের যে ডিসিশন, ব্যাপারটা হলো এরকম। এটার উদাহরণ হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের যে জায়গাটা, ওইখানে আমাদের কমিশন প্রাথমিকভাবে চিন্তা করেছে যে এখন থেকে আর রাজনৈতিক বিবেচনা নেওয়া হবে না আর কি সরকারি চাকরির ক্ষেত্রে। তো এইটাও কিন্তু আমি নিজে আমার স্টুডেন্ট প্রতিনিধি যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে তাদের সাথে কনসাল্ট করে তারপরে হলো পুলিশ কমিশনকে জানিয়েছি। একই সাথে আমরা সামনে হয়তো ছাত্র প্রতিনিধি বেশ কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো তাদের ভিউটা জানতে, যাতে করে সেগুলো আমরা তাদের ভয়েসটা আমরা রিফ্লেকশন রাখতে পারি আমাদের রিপোর্টে। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব খান সাইদ হাসান, আমরা আসলে সমালোচনা করাটা সবসময় সহজ, কিন্তু পুলিশের ভেতর পুলিশের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যদি আমরা অ্যাড্রেস না করে আগাই, হয়তো অনেক সমস্যারই সমাধান হবে না। যেমন ধরেন, পুলিশের আমরা জানি যে তাদের তদন্ত করার জন্য যে অর্থটা দেয়া হয় খুবই অপর্যাপ্ত একটা অর্থ। সেটা অনেক দেন দরবার করার পরে সামান্য কিছু বাড়িয়েছে। যেমন মার্ডার কেসের ক্ষেত্রে তদন্তে বোধহয় আমি যতটুকু জানি 6,000 টাকা বোধহয় দেওয়া হয়, তাও সর্বক্ষেত্রে না। এবং এখানে আমরা যেটা গবেষণায় দেখেছি যে কোনো লাশ যদি উত্তোলন করতে হয়, ডোমের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখে, আপনি জানেন কি কি জিনিস লাগে, সেই লাশটা পরিবহন করার জন্য ভ্যানকে কত দিতে হয়, এই অতিরিক্ত অর্থটা পুলিশ কোথা থেকে আনবে সবসময় কিন্তু এটার কোনো সুন্দর উত্তর থাকে না। আমরা একই সাথে দেখেছি যে পুলিশের দুর্নীতির কথা তো অবশ্যই রয়েছে, কিন্তু রাস্তায় যে ট্রাফিক পুলিশ, সেও পুলিশের অংশ। এই যে রোদে পড়ে ঘামে ভিজে আমরা প্রত্যেকভাবে দেখি যে এই যে সে সেবাটা দিয়ে যাচ্ছে এবং তার যে স্যালারি স্ট্রাকচার আছে বর্তমান অবস্থায়, তারও ঘরে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তারও ঈদ হয়, তারও বিভিন্ন জন্মদিন বা পূজা পার্বণ যাই হয় না কেন অ্যাটেন্ড করতে হয়।
তা সম্মানজনকভাবে একটা স্বাভাবিকতায় বাঁচার জন্য কি ব্যবস্থা আমরা তার জন্য রাখছি। আবার একই সাথে আমরা কমিউনিটি পুলিশিংয়ের কথাও বলছি, যে কমিউনিটি পুলিশিংয়ে আমরা দেখছি যে যাদেরকে এলাকায় বা বিভিন্ন সময় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি গঠন করা হয়, সেখানে দেখি যে এলাকার যে দুর্বৃত্তটা তারই সবচাইতে আগ্রহ থাকে সেই কমিটিতে ঢোকা, এবং সেই কমিটিতে সে ঢুকে সে চেষ্টা করে যে কিভাবে গ্রামের আরেকজন সাধারণ মানুষকে বিপদে ফেলা যাবে, এবং সে বলে বেড়ায় যে আমি এই কমিটির সভাপতি, এখন আমার ক্ষমতার প্রয়োগটা তুমি দেখবে। তো এই যে একটা নেক্সাস, একটা এলাকায় পুলিশ কাজ করে, বেশিরভাগই অন্য এলাকা থেকে আসে, এবং এখানে সবাইকে নিয়েই কিন্তু তাকে তার সেবাটা দিতে হয়। তো এই যে পুলিশ, জনবান্ধব পুলিশ বলছি, এই সমস্যাগুলোর সমাধান যদি না হয়, আমরা গবেষণায় দেখেছি যে পুলিশের যে সংরক্ষণগুলো করা হয় বিভিন্ন ফরেন্সিকের জায়গায় বা মামলার আলামত, সেগুলো সংরক্ষণ করার যথেষ্ট ব্যবস্থা পুলিশের কাছে নেই। অনেকগুলো শুধুমাত্র এই আপনার কিছু কেমিক্যালস, দিস অ্যান্ড দ্যাট, এবং তার সেই যথার্থ ট্রেনিং নেই। আমরা দেখেছি যে প্রচুর সাইবার ক্রাইমের মামলা আসে, নারীরা ভুক্তভোগী হয়, মামলা নিয়ে আসে, কিন্তু একজন পুলিশ সদস্যকে সে বিমর্ষ হয় তার সে বর্ণনা দিতে। সেখানে নারী পুলিশ আমরা সকল থানায় ওইভাবে দেখি না। তো এই যে সার্বিক অবস্থা, সমালোচনা তো আমরা করছি, এই জায়গাগুলো থেকে উত্তরণের উপায়টা কি? এই জায়গা থেকে উত্তরণের বোধহয় খুব কঠিন কিছু না। আমাদের পুলিশিং, প্রপার পুলিশিং করতে এই যে আপনি যে এক্সপেন্ডিচারগুলো বললেন, এটা কিন্তু অ্যাফোর্ড করা যায়। এটা শুধু ইচ্ছা করলেই যথেষ্ট, ইচ্ছা শক্তিই যথেষ্ট হবে। তো আমি একটু খোলামেলাই বলি, আমার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে এই যে বললাম যে পুলিশটার তৈরিটার স্পিরিটটাই ছিল হলো আমি আদেশ করব, আমার কথা শুনবে, আমার অনুগত হয়ে চলবে। তো এইটা ব্রিটিশরা করেছিল, ঠিক আছে, তারা তো আমাদের নেটিভ, তো তাদের ভাষায় নেটিভদের উপর টর্চারটা করতো বা এক্সপ্লয়েট করতো। কিন্তু আমরা যেটা দেখলাম যে এরপরে 47 পরবর্তী বলেন, 71 পরবর্তী বলেন, যারাই শাসক শ্রেণী হয়েছে তাদের ওই অ্যাটিটিউডের পরিবর্তন হয়নি। কারণ পুলিশকে লাঠিয়াল বাহিনী, আমি যেটা বলবো সেটাই করবে। তো এই কাজটাতে যারা ইনফ্লুয়েন্সিয়াল, সেটা আমি আবার বলছি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, বিজনেস কমিউনিটি হতে পারে, সিভিল সার্ভেন্ট হতে পারে, মিলিটারি ব্যুরোক্রেসি হতে পারে, তারা এটাকে সবসময় এনজয় করেছে, এবং যার জন্যই আসলে পরিবর্তন হয় না। তো এখন আমাদের যেটা, আমরা পুলিশ হিসাবে যেটা আমরা চিন্তা করছি যে ঠিক আছে, আমরা ধরেই নিচ্ছি যে আমরা অন্যদেরকে পরিবর্তন করতে পারবো না, আমরা নিজেরা পরিবর্তন কতটুকু আমাদের সীমিত এর মধ্যে থেকে করতে পারি। তো সেটাতে যদি আমরা করতে যাই, তাতে এখন পুলিশের দুই ধরনের কাজ করে পুলিশ। একটা সার্ভিস প্রোভাইডার, ওই যেটা আপনি বললেন যে আমার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আমার পাসপোর্ট করতে হবে, এটার সাথে আমি কোনো অপরাধে সংশ্লিষ্ট না হলেও আমাকে যেতে হচ্ছে পুলিশের কাছে। তো এইটা হলো সার্ভিস প্রোভাইডার। আর একটা হলো ল এনফোর্সমেন্ট, যেটা আপনি ক্রিমিনালের জন্য আপনাকে ল এনফোর্স করতেই হবে। তো ল এনফোর্সমেন্টের মধ্যে এখন পর্যন্ত যে ল এবং রুলস যেটা আছে, আমি মনে করি না যে যেটা বললাম যে শর্ট টার্মের জন্য কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, বরঞ্চ কিছু বাজে আইন যেগুলো হয়েছে ওগুলোই বরং বাতিল করতে হবে। সার্ভিসের ক্ষেত্রে যেটা বলছে, ইয়েস ইউ আর ভেরি কারেক্ট। পৃথিবী যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, যেভাবে এগিয়ে আছে, ওই যে কথাটা বললো যে গুগল দিয়ে আপনার ওটা করছে, আই মিন ডাউট যে আমার 90% পুলিশ সদস্য এই সিস্টেমটাই বোঝে কিনা। হ্যাঁ, বোঝে না, এটা বোঝে না, আমরা গবেষণায় রাইট, এটা বোঝে না। তো এটা একটা। তারপরে আপনার ধরেন এই যে কথা বললেন যে আপনার মানবাধিকার, আরে ভাই, পুলিশের মানবাধিকার অন্য যে কোনো ডিপার্টমেন্টের মানবাধিকার, মানে কোনো কিছু লস হলে এটাকে আপনি মানবাধিকারের পর্যায়ে ফেলতে পারেন, বাট পুলিশ বা কোর্টের কোনো কাজকে ব্যর্থ হয়ে আপনি মানবাধিকার বলবেন না। এটা তো মানবাধিকার সেটা বলতে যেটা আপনি ফেরত পাবেন আর কি। কিন্তু পুলিশ বা আদালতের যে কাজগুলো, সেটা যদি কত লোক ক্ষতিগ্রস্ত হয়, এটা ইরিপেয়ারেবল, এটা মানবাধিকার না, এটা সিম্পলি ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তো এই যে আপনি বলতেছেন যে উনি যেটা বলেন যে গায়েবী মামলা আপনি চাইলেই কারোর বিরুদ্ধে মামলা নিতে পারেন না, আর যদি আপনি নেন তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্স। এই যে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা 192 যেগুলো আছে। তো সেই জন্য আপনি এই যে আমাদের যেটা উনি এক কথায় বলেছেন যে এই যে আইনের প্রতি অনুগত হওয়া, তো আইনের প্রতি অনুগত হওয়া পুলিশকে যারা পরিচালনা করে বা করে আসছে বলে এই পর্যন্ত আমরা দেখেছি, কেউই চায় না যে পুলিশ আইন মোতাবেক চলুক, বরং চায় যে পুলিশ আমার আদেশ মোতাবেক বা আমি যেটা চাইবো সেভাবে চলবে। তো এই সমস্ত কারণ হিসাবে যে 54 নিয়ে যেটা কথাটা বলা হলো, ওই যে আমি যেটা বলছিলাম যে টাকাটা কিন্তু ওই যে আপনার এই লাস্ট টানা খরচ, অমুক টানা খরচ, এইটা গভর্নমেন্টও প্রোভাইড করতে পারে। আর যদি গভর্নমেন্ট প্রোভাইড নাও করে, আপনি গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে পিপলও আপনি লোকাল গভর্নমেন্টের মাধ্যমে ওটা নিতে পারেন। আপনি কত বিষয়তে আপনি ট্যাক্স দিচ্ছেন,
তো আপনার লাস্ট ডিসপোজাল করতে হলে আপনাকে এত টাকা জমা দিতে হবে, এটা আপনি করতে পারেন। এটার জন্য আমাদের দেশের মানুষ কিন্তু ঘরে রিয়াক্ট করবে না, এটা আমাদের জন্য সমস্যা না। বরঞ্চ আপনি যদি আপনি দায়িত্ব হিসাব করে দেন যে ভাই তোমার দায়িত্ব হলো এইটা তুমি যদি প্রপারলি পালন করো, তাহলে যেটা উনি বললেন পুরস্কার দেওয়া হবে। আর যদি প্রপারলি পালন যদি ব্যর্থ হও, সেই ব্যর্থের ক্ষেত্রে তোমার দুইটা হিসাবে তুমি কি এনগেজিং অল ইউর গুড এফোর্টস তুমি ফেল করলা, যদি তাও করে থাকো তাহলে তুমি মানে ইনএফিশিয়েন্ট। সো তুমি ইউ বেটার গো সাইডে থাকো, আমরা যে ইনফিশিয়েন্ট তাকে আনবো। আর এই কাজটা যদি তুমি ইচ্ছা করে যদি উইথ ক্রিমিনাল ইন্টেনশন যদি করো, একটা লোক জড়িতই না তুমি তাকে অ্যারেস্ট করে, একটা লোক জড়িত না তাকে মামলা দেওয়া একটা অপরাধ, আবার সেই লোকটাকে অ্যারেস্ট করা কিন্তু আরেকটা অপরাধ, যার জেল শাস্তি হলো ইনস্ট্যান্টিনিয়াসলি 7 বছর। তো এই আইনের প্রয়োগগুলো যেটা বলেছে আইন অনুগত, এই আইনের প্রয়োগগুলো যদি ওদের উপর ঠিকভাবে করা যায় তাহলে পরে আমাদের আরেকটা বিষয়, তবে সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে আসলে পুলিশের ব্যাপক ট্রেনিং দরকার। এটার মধ্যে এটার মানে ওরা একেবারে অনেক পিছনে আপনাদের। শুধু ট্রেনিং না, আমরা দেখেছি যে অটোমেশনে যখন যাচ্ছে পুরো থানাতে 2 জন লোক পাওয়া যাচ্ছে না যে এই কাজটা জানে। এবং আরো দুঃখজনক হলেও সত্য, হয়তো এই মানে মিডিয়াতে বলাও ঠিক না, সিডিএমএস যখন ইন্ট্রোডিউস করেছে আমরা দেখেছি যে কিছু কিছু থানায় এটা চালানোর লোক নেই, কিন্তু তাকে এন্ট্রি দিতে হবে। সে পাশের কম্পিউটার দোকানে কাজগুলো করেছে, ওখানে আবার একজন করতে যে টোটাল পেন ড্রাইভে টোটাল কেসের ডেটাগুলো নিয়ে এসছে। তো এই যে আপনার এক ধরনের, এটা তো ভয়াবহ বিষয় যে সকল তথ্য পাবলিকের তথ্য চলে যাচ্ছে আরেক জায়গায়। আরেকটা যে জায়গাটা জানতে চাচ্ছি যে আপনার পুলিশের এন্ট্রি, একটা তো এন্ট্রি হচ্ছে আপনার বিভিন্ন পর্যায়ে হচ্ছে, সাব ইন্সপেক্টর লেভেলে, কনস্টেবল লেভেলে, এসআই লেভেলে। আমরা দেখি যে কোথায় যেন একটা সমস্যা রয়েছে যখন যে ক্যাডার সার্ভিসে যারা যাচ্ছে, আবার ফিল্ডে যারা কাজ করছে। এবং আমরা জানি যে থানাগুলো তো মূলত অপারেটেড হয় যেই আপনার এএসআই বা এসআই লেভেলে যারা এন্ট্রি হয় সেখানে, এবং তাদের দেখি যে একটা হতাশার জায়গা কাজ করে যে কাজ তো আমরাই করছি। এবং এখন কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আসছে। আমি জানি যে একজনের কথা, যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে আপনার ফার্স্ট আর সেকেন্ড হয়েছে, সে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে, কারণ তার পরিবারের জন্য তার আর অপেক্ষা করার সুযোগ নেই, তাকে চাকরিতে জয়েন করতে হবে। তো এই যে মানসিক যে একটা গ্যাপ রয়ে গেছে তাদের, এবং কাজের ক্ষেত্রেও দেখা যায়, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনি সাব ইন্সপেক্টর তো অনেক ভালো কথা বলেন। রেল আপনি কিছুদিন আগে দেখেছেন, আমি বছরখানেক আগে দেখেছিলাম, রেলওয়ে ডিপার্টমেন্টে যে ক্লিনার, যে স্লিপার যারা সরায়, তাতে যে ততগুলো অ্যাপ্লিকেশন পড়েছিল এবং যতদিনকে ইয়ে করে তার মধ্যে 200 অথবা 300 মাস্টার্স করা ছেলে ছিল, যেখানে রিকোয়ারমেন্ট ছিল সিম্পলি এসএসসি পাস। তো সেগুলো হয়তো সাব ইন্সপেক্টর আপনি অনেক ইয়ে করতে ভালো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানে যেটা আপনি যে বলছেন আমি বলছি, পুলিশে এখন মোরাললেস 37,000 ভেহিকলস আছে, মোটরসাইকেল থেকে শুরু করে আর্মার্ড কার পর্যন্ত। আপনি জানেন এই ড্রাইভিংয়ের জন্য বা এই অটো মোবাইলসের জন্য আলাদা কোনো আমাদের রিক্রুটমেন্ট নাই, এর জন্য আলাদা কোনো ট্রেনিং হয় না। এরা কি করে, ওই নিজেরা আসার পরে ওই যে কিছুদিন ওই যারা ড্রাইভার পুরনো তাদের সাথে সাথে থাকে, একটু চালায়, এভাবে আমাদের হেল্পাররা যেভাবে গাড়ি চালায় এভাবে চালানো শেখে। আর কম্পিউটারের ব্যাপারে তো ব্যাপক ট্রেনিং প্রশিক্ষণ এদের দরকার হবেই। তবে এই 54 নিয়ে যেটা কথা আমি এটা বলতে চাচ্ছিলাম, 54টা এটা যদি আমরা উইথড্র করে ফেলি, 54 নিয়ে অনেক কথা। 54 শুধু মধ্যে একটা মাত্র ক্লজ আছে যে যদি সন্দেহ হয় যে এই ব্যক্তি কোনো কগনিজেবল অফেন্সের সাথে জড়িত, তাহলে তাকে অ্যারেস্ট করতে পারবে। বাট এটার পরে কিন্তু আরও কাহিনী আছে, যে সেই অ্যারেস্টটা করার সাথে যেটা উনি বললেন যে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে পাঠাতে হবে। 24 ঘন্টা পাওয়ার পরে কোর্টে যাই যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, সেই ম্যাজিস্ট্রেট সাহেব দেখবে যে তার এই সন্দেহটা যে করেছে তার যৌক্তিকতা কতটুকু আছে। যদি যৌক্তিকতা থাকে তাহলে জাস্টিফাইড হবে, না হলে পারে হি উইল বি মানে সে আবার কষ্ট। এটা এমনি জানার জন্য যে কোথাও যদি ধরেন এইরকম কাউকে পাওয়া যায়, এটা কি এসপি সাহেবের সাথে আলাপ করা হয় যে আমি এই ধরনের একটা পেয়েছি স্যার আমাদের এখানে? এটা এই লেভেলে হয় না, বড়জোর হয়তো ও নিয়ে এসে তারপর থানায় নিয়ে এসে তো ভেরিফাই করে ওসি পর্যন্ত হয়তো জানে, যদি সাধারণ মানুষ হয়। মানে বলছি এখানে আরেকটা ব্যবস্থা রাখা যায় কিনা ভেরিফিকেশনের, কারণ যে আপনার অহেতুক মানে যেটা তো মিসইউজ হতে পারে, সেই ক্ষেত্রে তো যে ধরা পড়ছে তার জন্য তো খুবই পর্যদুস্ত অবস্থা, এবং আমরা তো একজন নিরপরাধকে এইভাবে ধরে আনাটা, এটা তো বললাম যে উনি যেটা বলেন যে আইন অনুগত তো শুধু পুলিশের যে মানে আপনার এন্টি ক্রাইম ওয়ার্ক যেগুলো পুলিশ করে, এটা কিন্তু পুলিশের থেকে এটা সম্পূর্ণ আলাদা, এটা জাস্ট কোর্টের পক্ষে।
আদালতের পক্ষে এই কাজগুলো করে, এবং যা এরকম এন্টি ক্রাইম যে কোনো কাজ করলে এটা পুলিশকে আপনি কোর্টকে ইনফর্ম করতে হয়। যদি 54 অ্যারেস্ট করা হয় তাকেও কিন্তু আপনার কোর্টে চালান করা হয় এবং কোর্টে ম্যাজিস্ট্রেশনে প্রডিউস করা হয়, এটা তো উনি ভেরিফাই করতে পারে। এবং ওই ওর সাথে আপনার যে যাকে পাঠানো হচ্ছে তার পক্ষের লয়ারও প্লিড করে, কাজে দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস যে ওখানে রাইড করে। আপনি কি কখনো শুনেছেন যে এই অ্যারেস্টের কারণে কোনো সাব ইন্সপেক্টর বা কোনো পুলিশ অফিসারকে কখনো কোনো কোর্ট তাদেরকে জিজ্ঞাসা করেছে বা শোকজ করেছে? তো তাহলে এবং আমাদের অর্থনীতির যে অবস্থা, গ্রামের একটা সাধারণ মানুষ এইরকম জায়গায় যদি পড়ে, এটার সাথে তার 15 থেকে 20,000 টাকার খরচ এবং মানে ভোগান্তি তো আছেই। তা এই ক্ষেত্রে অনেকে জাস্ট নাজেহাল করার জন্য, এইটার জন্য যারা দায়ী, আপনি যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চান বা নেওয়া শুরু করেন তাহলে সব সমস্যার সমাধান। যখন আপনি যত, এই জন্য যেটা বলেন, আপনি যতই আইন করেন না কেন, যদি আপনি সুষ্ঠু প্রয়োগ না করেন এবং আপনি যে ওই আইন প্রয়োগের সময় যদি আপনি মানবাধিকারের বিষয় বিবেচনা না আনেন তাহলে তো। জি, জনাব মোহাম্মদ হারুন চৌধুরী, এই যে কমিশন কাজ করছে, এই ধরনের বিষয় কি এসছে কিনা যে একটা স্থায়ী কমিশন যেটা শুধু এখন কাজ করবে না, পরবর্তীতে একটা স্থায়ী যে কমিশনের অধীনে পুলিশকে রাখা, বা কিভাবে এই জাতীয় কোনো আলোচনা কি এসছে? আলোচনা আমাদের হচ্ছে, কারণ পুলিশের তরফ থেকে আমাদের কাছে প্রস্তাব এসছে যে তারা একটা পুলিশ কমিশন চায়। 2007 সালে একটা অর্ডিন্যান্স আকারে একটা পুলিশ কমিশনের ওইখানে করে ইনকর্পোরেট করে একটা অর্ডিন্যান্স আকারে একটা খসড়া তারা পেশ করেছিল। তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তখন যে কোনো কারণে হোক তত্ত্বাবধায়ক সরকার সেটা মানে গ্রাহ্য করেনি, মানে সেটা অনুমোদিত হয়নি 2007-এ, যেটা 2007-এ। সেইখানে আসলে যে কমিশন যেভাবে তারা সাজিয়েছিল সেটার মধ্যে সম্ভবত কিছু শঙ্কা ছিল, মানে যারা এটা নেবেন, সেই কারণে সেটা যথোপযুক্তভাবে হয়তো ওটা উঠে আসে নাই, যে কারণে ওইটা নিয়ে আর আগায় নেই। কিন্তু এর পরবর্তীতে এই গত আমলে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের শীর্ষ ব্যক্তি যিনি খুব বেশি ফেসিবাদী সরকারের নিকটস্থ হয়ে গেছিল, সেই ছিল পুলিশের আইজি, কিন্তু তার সময়ও কিন্তু কোনো পুলিশ কমিশন পাশ করাতে পারেনি, বা রাজনীতিক যারা কর্তৃত্ব করছেন তারা হয়তো এটা আমল নেয়নি। এখন পুলিশের দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে যে উনি যেটা বললেন যে আসলে আইন আছে, আইনটাকে আমরা শুধু ঔপনিবেশিক বলে হয়তো কিছু ধারা বা কিছু মানে যেখানে সন্নিবেশ আছে সেগুলিতে হয়তো কিছু একটু পরিবর্তন করলে আইনটা এখনই আপনি কিন্তু খুব ভালোভাবে এটা ইয়ে করতে পারবেন। পিআরবি যেটা ধারাগুলি আছে, পিআরবিতে এত সুন্দর সুন্দর ধারা এখন আছে, আপনি সেটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা তো কোনো খারাপ কিছু না, এটা তো আরো সুন্দর। পিআরবিতে বলা প্রায়োগিক সমস্যা, হ্যাঁ, যেমন পিআরবিতে আপনার বলা হচ্ছে যে এই যখন পুলিশ মোব কন্ট্রোল করতে যায়, যেটা আইনের মধ্যে আছে যে সিআরপিসি 127 থেকে 131-30 পর্যন্ত এখানে ক্লিয়ার বলা আছে যে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কমিশনার অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ওই যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তিনি ফোর্স পরিচালনা করবেন এবং মোব কন্ট্রোল করবেন। এবং করতে গেলে কি করবেন সেগুলি তারা বলা আছে যে তারা অবস্থা ইয়ে করে তারা মানে এমনভাবে করবেন যাতে মিনিমাম ক্ষতিটা হয়, ক্যাজুয়ালিটি হয়। কিন্তু পিআরবিতে গিয়া ওই ধারাগুলির আওতায় আরও সুন্দরভাবে আরও এত সুন্দরভাবে ইলাবোরেট করে বলে দিছে যে না সেটা হইলে হবে না। ম্যাজিস্ট্রেট যিনি উপস্থিত থাকবেন তিনি সিচুয়েশন অবজার্ভ করবেন, অবজার্ভ করার পরে তিনি যদি মনে করেন যে এটা এখন সরতেছে না, তখন তিনি একটা ওয়ার্নিং দিবেন। এটা মাস্ট, ওয়ার্নিং দিতে হবে। কিন্তু আমরা বিগত আমলে দেখছি যে রাস্তার মধ্যে মারছে যে কিসের ওয়ার্নিং, কিসের কি, বসে গেছে, বসে দিয়ে ঠাস 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 মেরে দিচ্ছে। তো ওইখানে ওই কিছু ফলো করা হয়নি। কিন্তু ওইখানে বলা হচ্ছে যে এটা করতে হবে। প্রথম স্টেজ হচ্ছে যে তাকে বল প্রয়োগের জন্য মানে একদম অন্য বল প্রয়োগ, কোনো গুলি না, চরম অবস্থায় যখন যাবে তখন তাকে ওয়ার্নিং দিতে হবে যে তুমি যদি না সরো তাহলে আমি গুলি করব। ওয়ার্নিং দেওয়ার পরে তারপরে যখন তারপরেও যাচ্ছে না, তারপরে কিভাবে করবে, তারপরে একটা রিকুইজিশন দিবে। আচ্ছা, আমরা একটু আমাদের সময় শেষের দিকে প্রায়, এই যে পুলিশ সংস্কার কমিশনে
আপনি চ্যালেঞ্জ কি দেখছেন? আচ্ছা, আমি একটু ওনার 54-এর বিষয়টা একটু অ্যাড করে যাই। যেটা বলছিলেন যে এই 54-এর এখানে ম্যাজিস্ট্রেটের এখানে গিয়ে জিনিসগুলি, কিন্তু এখানেও কোডিফাই আছে। এখানে বলা হচ্ছে যে একজন 54-এর কোনো কাউকে ধরলে সাথে সাথে কিন্তু অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন একটা রেজিস্ট্রিতে একটা এন্ট্রি করতে হবে, এবং এন্ট্রি করতে হবে কতটার সময় ধরছে, কোন জায়গা থেকে ধরছে, কিভাবে ধরছে, এন্ট্রি করতে হবে। এবং এই এন্ট্রি খাতাটা কিন্তু ইয়েতে দিতে হয়, মানে আদালতে দিতে হয়। এখন কোনো আদালত যদি এটা না নেয়, না ধরে, না নেয়, তাহলে তো বলার কিছু নাই, কিন্তু এটা দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখন এন্ট্রিতেই যদি গলত থাকে সেটাও একটা বিষয়। এই জন্যই তো এই এন্ট্রিগুলি এমন ভাবে লেখা হয় যে সেখানে কাকে, তার ওইখানে আত্মীয় কাকে জানানো হয়েছে কিনা, কিভাবে কি হয়েছে, সব পিআরবিতে এগুলোকে ক্লিয়ার বলা আছে। তো এখন পিআরবি তো সাপোর্টিভ। জি, আর একটু যদি বলতেন যে চ্যালেঞ্জগুলো কি রয়েছে এই পুলিশ সংস্কার কমিশন? চ্যালেঞ্জ হচ্ছে যে পুলিশ আসলে 2-3টা চ্যালেঞ্জ আমরা দেখছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে পুলিশ এখনও আমরা এককেন্দ্রিক। আমাদের যেহেতু ইয়েটা মানে সরকারটা এককেন্দ্রিক সরকার, এখানে আমরা কোনো প্রদেশ নাই, আমাদের এখানে কোনো মানে লোকাল গভর্নমেন্ট এরকম নাই, যে কারণে আমরা এখানে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে লোকাল গভর্নমেন্টের আওতায় কিন্তু পুলিশ দেওয়া আছে, যে কারণে পুলিশের মানে ইয়েটা মানে অ্যাকাউন্টেবিলিটি সুপারভিশন আরও ব্যাপকভাবে চলে গেছে। একটা কেন্দ্রের পক্ষে, একজন আইজির পক্ষে এখন শুধু পুলিশ না, পুলিশের এখন কতগুলি স্তর আছে, যেমন পুলিশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, এটা তো আরো বেশি সাংঘাতিক। তারপরে নৌ পুলিশ আছে, তারপর ট্যুরিস্ট পুলিশ আছে, তারপর আরো অনেক অনেক 11টার মতো এতগুলি জিনিস এই যে এক কেন্দ্রিক আওতায় রেখে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন পৃথিবীর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস পুলিশের বাইরে চলে গেছে, কিন্তু আমাদের দেশে এখনও রেখে দেওয়া হয়েছে। আমাদের দেশে শুধু আমরা কোনটা বাইর করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, যেখানে পুলিশ নাই, সেটা নিজস্ব আওতায় ওরা একটা পুলিশিং করছে। আর একটা হচ্ছে যে রেল পুলিশটা, কিন্তু রেল পুলিশে এখনও কিন্তু আমাদের এখান থেকে লোক যাচ্ছে, বিশেষ করে অফিসারদের ওখানে যাচ্ছে। এইটা একটা মানে যে এতগুলো মানে প্রতিষ্ঠান পুলিশ চালানো, এটার জন্য যে ধরনের লোকবল, যে ধরনের ট্রেনিং, যে ধরনের সুপারভিশন দরকার, সেটা আমাদের না। ডিসেন্ট্রালাইজ করা দরকার, বিশেষ করে লোকাল লেভেলে, লোকাল গভর্নমেন্ট আওতায় যদি দেওয়া যায়, এটা একটা বিরাট জিনিস। এটা আমরা চিন্তা করতেছি কি করা যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশন এবং পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষার যে কাজ, এই দুইটার মধ্যে কিন্তু পুলিশ অ্যামালগেটেড হয়ে গেছে। এখন যিনি দেখা যাচ্ছে যে আজকে একটা মামলা তদন্ত করতে, মানে স্পেশালাইজেশন হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কি ওই লোয়ার লেভেলে পুলিশকে কিন্তু এখনো ওই যে প্রসিকিউশনের কাজ করতে হচ্ছে, তাকে নিয়ে ওইখানে একদম কোর্টে হাজিরা দিতে হচ্ছে, ওইখানে ফাইট করতে হচ্ছে। সুতরাং তাকে কিভাবে যে যারা মানে প্রসিকিউশনের কাজ করবে তারা আলাদা হয়ে যেতে হবে, সবগুলো এগুলো সেপারেট থাকে। এইটা একটা, সাথে সাথে আপনার সাইবার ক্রাইম রিলেটেড সেখানেও আইটি এক্সপার্টিসেরও প্রয়োজন রয়েছে। আচ্ছা, পুরুষের জনবলেরও একটা বিষয় আছে, বিশেষ করে মহিলাদের এখন খুব ব্যাপকভাবে এখানে 8% মাত্র মহিলা পুলিশের মধ্যে আছে এমপ্লয়েড। জি, আচ্ছা, আমরা শেষের দিকে প্রায় জনাব মোহাম্মদ জারিফ রহমান, এই যে আপনার পুলিশের যেই সার্বিক অবস্থা বা যেই চ্যালেঞ্জ আমরা সার্বিকভাবে আলোচনা করলাম, আপনার মনে হয় যে পুলিশের এই সার্বিক কার্যক্রমের জন্য কোন বিষয়গুলোর দিকে আপনাদের পক্ষ থেকে বেশি জোর দেওয়া প্রয়োজন? আচ্ছা, আলোচনা যেগুলো ইতিমধ্যে করেছেন ওগুলোর বাইরে। হ্যাঁ, ওইগুলোর বাইরে থেকে যেটা মনে করি যে একটু যদি পুলিশ রিফর্মের কথা চলে আসে, তাহলে অনেকগুলো রিফর্ম এর সাথে ইনক্লুডেড। আপনার জুডিশিয়ারি যদি কাজ করতো, গত 16 বছরে জুডিশিয়ারি যদি তার দায়িত্ব পালন করতো, তাহলে পুলিশকে কিভাবে অ্যাকাউন্টেবল ধরে নাই যে পুলিশ ইচ্ছামতো রিমান্ড নিছে, রিমান্ডগুলো তো জুডিশিয়ারি দিছে। এই যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, অ্যাডমিনিস্ট্রেশন তো পুলিশকে দেখে রাখবে, পুলিশকে তারা করবে যে তারা যাতে ওইভাবে গুলি না করে বা
পরবর্তীতে যেই ম্যাসাকার গুলো করেছে, এতে আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে হচ্ছে ভোট জালিয়াতি হয়েছে। তো এট দ্য সেম টাইম মিডিয়াকেও আমরা দেখেছি যে মিডিয়া খুব সিলেক্টিভ ওয়েতে তাদের নিউজগুলো প্রডিউস করেছে আর কি। আর একই সাথে এই যেই বয়ানগুলো তৈরি হয়েছে, যে যার কারণে পুলিশ ভ্যালিডিটি পেয়েছে যে এই যে গুলি করা যায়, এটার পেছনে হলো আমাদের কিছু ইন্টেলেকচুয়াল আছে যারা হচ্ছে এই বয়ানগুলোর মাধ্যমে আমাদের কিছু অংশকে ডিহিউম্যানাইজ করে দিয়েছে, যার মাধ্যমে পুলিশ তাদেরকে আরেকটা বিষয় শেষ একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে রবার্ট ডি পুটনামের যে থিওরি ইনস্টিটিউশনাল ট্রাস্ট এবং পার্সোনাল ট্রাস্ট, আমরা বাংলাদেশে পুলিশ কেন সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই দেখছি যে প্রতিষ্ঠানের প্রতি জনগণের কোনো বিশ্বাস নেই, পার্সোনাল লেভেলে কিছুটা রয়েছে যে এসআই রফিককে আমি চিনি, সো রফিকের প্রতি আমার একটা আস্থা রয়েছে। তা আপনার কি মনে হয় যে আপনাদের সংস্কার কমিশনের কাজের মাধ্যমে এই জায়গাটায় উন্নয়ন সম্ভব হবে? এই জায়গাটা সেটাই বলতেছিলাম যে অ্যাকচুয়ালি দ্য হোল ইনস্টিটিউশন, রাষ্ট্রীয় যতগুলো ইনস্টিটিউশন আছে সবগুলোর উপরই জনগণের অ্যাকচুয়ালি ট্রাস্টটা চলে গেছে। তো এখন এখানে আলাদা করে পুলিশকে নিয়ে কথা বলাটা মুশকিল আর কি, যে আমি জাস্ট পুলিশকে এমন ভাবে তৈরি করব যাতে করে পুলিশের জনগণের প্রতি ট্রাস্টটা তৈরি হয়। তো এই জায়গা থেকে যেটা করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সটা ইনশিওর করতে হবে, যে পুলিশ যাতে একেবারে পুরোপুরি দায় ছাড়া না হয়ে যায়। তো পুলিশকে একটা যদি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়, একইভাবে পুলিশকেও যদি এনাফ স্বাধীনতা দেয়া যায়, যা পুলিশ তার ডিউটিটা মানে আইন শৃঙ্খলার জায়গায় তো আসলে সকলে মিলেমিশেই কাজ করতে হয়, সবগুলো ইউনিট যদি কাজ করে এবং প্রতিষ্ঠানগুলোকে যদি প্রতিষ্ঠানের মতো কাজ করতে দেয়া হয়, তাহলে হয়তো আমরা যেই বিষয়টা চাচ্ছি ধীরে ধীরে সেটা বাস্তবায়ন সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম পুলিশ সংস্কার নিয়ে। এটা আসলে অনেক বড় আলোচনার একটা বিষয়, এত ক্ষুদ্র সময় সেটা সম্ভব না। আমাদের আলোচকরা চেষ্টা করেছেন এই সময় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে আনতে। পুলিশের যে জায়গাগুলো রয়েছে, আমরা সবসময় যেটা বলি যে প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে গড়ে তোলা, পুলিশের মধ্যে যে তার ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো আরও অনেক নিশ্চিত করতে হবে, সেগুলোর মেকানিজম রয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে বা আরও বিভিন্ন ধরনের যে প্যাট্রন কাইন্ড রিলেশনশিপ আর লোকাল ফ্যাক্টরের কারণে সেগুলো যথার্থভাবে কাজ করতে পারে না। আমরা আশা করব পুলিশ সংস্কার কমিশন জনগণের যে দাবিটা রয়েছে সেই পালসটা বুঝে জনমুখী পুলিশ, মানবিক পুলিশ এবং মানবাধিকারের যে জ্ঞান রয়েছে সেই সম্পৃক্ত পুলিশ আমাদের উপহার দিতে পারবে বা সেই পথে কাজ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।